নমস্কার। টেমসের এপার ওপার শুধু লেবার। গতকালই তার ইঙ্গিত পাওয়া গেছিল। বলেছিলাম যে ভোটের ফলাফল যতক্ষণ পর্যন্ত না ব্যালট গোনা হচ্ছে প্রেডিক্ট করা ঠিক নয়, তবে এর মধ্যে কোনো অপ্রত্যাশিত কিছু ছিল না। 14 বছর কোনো দল যদি ক্ষমতায় থাকে যে কোনো গণতান্ত্রিক দেশে, তার জনপ্রিয়তা কমতে বাধ্য, এবং কনজারভেটিভদের ক্ষেত্রে এটা আরও বেশি করে হয়েছে, কারণ এই গত 14 বছরে তারা নানা বিষয়ে এমন সব সিদ্ধান্ত নিয়েছেন বা এমন কিছু কেলেঙ্কারিতে বা বিতর্কে জড়িয়ে পড়েছেন যেটা সাধারণ ব্রিটেনবাসীকে মোটেই সন্তুষ্ট করতে পারেনি। অতএব এবার তারা ভোট দিয়েছেন মনে হচ্ছে উইথ ভেঞ্জিয়েন্স। ইংল্যান্ডের বা ইউকের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে লেবার পার্টি এই ধরনের কোনো সাফল্য অতীতে পেয়েছে বলে আমার মনে পড়ে না। ঠিক যেমন কনজারভেটিভরা অবস্থাও এতটা সঙ্গীন সম্ভবত এর আগে কখনো হয়নি। সে যাই হোক, এই ইলেকশনের টেকঅ্যাওয়েজগুলো কি, আমি অল্প কিছু পড়াশোনা করে বিবিসি ইত্যাদি দেখে আমি আমার মতো করে 5-6টা পয়েন্ট বলছি, যেগুলো আমার মনে হয়েছে উল্লেখ করার মতো। এই যে ভদ্রলোক যিনি আজকে লেবারের নেতৃত্ব দিয়ে এরকম ঐতিহাসিক একটা ফলাফল করিয়ে দিলেন, সেই স্টারমার, তিনি কিন্তু খুব বেশি দিন পাদপ্রদীপের তলায় থাকার রাজনীতিক নন। হ্যাঁ, এই কথা ঠিক, তিনি লেবার পার্টি করছেন অনেক দিন, এবং জেরেমি করবিন যখন বেশি বামপন্থী গন্ডি হয়ে যাওয়ার ফলে লেবার পার্টিতে নিজের নেতৃত্ব খোয়ালেন, তখন 2020 সালে সম্ভবত এই স্টারমার লেবার পার্টির দায়িত্ব নিয়েছিলেন। দলীয় যে কনভেনশনে তার হাতে দায়িত্ব সমর্পণ করা হয়েছিল, সেখানে স্টারমারের একজন ঘনিষ্ঠ কলিগ তাকে পোডিয়ামে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে বলেছিলেন যে তুমি মানসিকভাবে 10 বছরের প্রস্তুতি নিয়ে শুরু করো, পরের নির্বাচনটাও আমরা জিততে পারবো না, তবে তার পরেরটা যাতে জিতি সেটাই হবে তোমার লক্ষ্য। স্টারমার মুচকি হেসে বলেছিলেন যে না, আমি তোমার কথা যে অসত্য সেটা প্রমাণ করে দেব, 5 বছরের মধ্যেই যা করার করব। এই যে লেবারের মতো একটা পার্টি কার্যত ধুঁকছিল, তাকে তার দেহে মৃত সঞ্জীবনী সুধা সঞ্চারণ করা এবং এইভাবে দলটাকে নেতৃত্ব দিয়ে ভোটে নিয়ে আসা এবং বিজয়ী হওয়া, এর কৃতিত্ব এককভাবে অবশ্যই কির স্টারমারের। এখন সুতরাং এখানে একটা ভারতবর্ষের সঙ্গে সাযুজ্য আছে, অর্থাৎ নেতা হয়ে দাঁড়িয়েছেন দল অথবা দলের ইস্যুর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। যেমন ভারতের ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর বেলায় আমরা দেখেছিলাম, নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এখন দেখছি ঠিক একই ঘটনা, বিলিতি সংস্করণ এবার দেখলাম আমরা ইউকের ইলেকশনে। 2 নম্বর যে জিনিসটি আমার সত্যি আমার খুব হৃদয় স্পর্শ করেছে, সেটা হলো গণতান্ত্রিক শিষ্টাচার
এবং গণতান্ত্রিক রীতিনীতি মানা বলতে কি বোঝায়, এই বিলেতে ভোট হলে এবং পালাবদল ঘটলে সেটা সবচেয়ে ভালো করে অনুভূত হয়। আজকে আমি দেখলাম দুপুরের দিকে বাকিংহাম প্যালেসে গিয়ে তার ইস্তফাপত্র জমা দেওয়ার আগে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে সামনে রাস্তায় দাঁড়িয়ে ঋষি সুনাক তার পরাজয় স্বীকার করে নিলেন এবং পরাজয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিলেন, সকলকে ধন্যবাদ দিলেন এবং পরিশেষে তার যে মূল প্রতিদ্বন্দ্বী স্টারমার তাকেও কুর্নিশ জানালেন যে আফটার অল হি ইজ এ ভেরি ডিসেন্ট জেন্টলম্যান। পিছনে শুনশান 10 নম্বর ডাউনিং স্ট্রিটে পাঁচিলের সামনে হাতে একটা লম্বা ছাতা নিয়ে অপেক্ষা করছিলেন সুনাকের স্ত্রী। বক্তৃতা শেষ হওয়া মাত্র তিনি এগিয়ে এসে স্বামীর হাত ধরলেন। তারপরে তারা দুজনে মিলে একটা কালো গাড়িতে উঠে বাকিংহাম প্যালেসের দিকে রওনা হয়ে গেলেন। ওই 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ঋষি সুনাক আর ফিরবেন না। ওই 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সিঁড়িতে দেওয়ালির দিন তার কন্যারা আর দিয়া জ্বালাবে না। কিন্তু যেটা দেখার মতো বিষয় সেটা হচ্ছে দ্য গ্রেস উইথ হুইচ হি এক্সিটেড এবং দ্য গ্রেস উইথ হুইচ হি অ্যাকনলেজড হিজ ডিফিট, টুক রেসপন্সিবিলিটি এবং কোনো রকম ভ্যানতারা না করে তিনি তার সরকারি বাসভবন ফলাফল বেরোনোর 24 ঘন্টার আগেই ছেড়ে চলে গেলেন। এমন একটা ঘটনা ভারতবর্ষে ঘটছে কল্পনা করতে পারা যায়? এখানে কোনো দল যদি সত্যি 400 পার করে আসতো তাহলে বিরোধীরা চেঁচামেচি করত এটা ইভিএম এর কামাল। এবং আমরা তো দেখলাম গণতান্ত্রিক শিষ্টাচারের কে কি করে এর 14টা বাজাতে হয় তার আদর্শ উদাহরণ 2024-এর ভোটের পরে এই যে সংক্ষিপ্ত সংসদের অধিবেশন হলো তাতে আমরা দেখতে পেয়েছি। এবং আমরা যে 75 বছর ধরে ওই একটাই বিলেতের মতোই সংসদীয় গণতন্ত্রের পথে চলেছি, কিন্তু 75 বছর কেন, আমার মনে হয় আরও 75 বছর কেটে গেলেও আমরা গণতান্ত্রিক শিষ্টাচার বস্তুটাকে আয়ত্ত করতে পারবো না। তার কারণ গণতন্ত্র সমাজের শিকড়ের মতো যে স্তর পর্যন্ত পৌঁছলে রাজনীতিকরা এই ধরনের আচরণ করেন, আমাদের দেশে তার সম্ভাবনা দুরাস্ত। সে যাই হোক, 2 নম্বর জিনিস যেটা আমার চোখে পড়ল সেটা হচ্ছে আমরা ইউকের ভোট বলতে বুঝতাম হয় লেবার নয় টোরি, মানে কনজারভেটিভস। 100 বছরের যদি নির্বাচনী ফলাফলের পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে যে এই দুই দলই নিজেদের মধ্যে 95 থেকে 97% ভোট পেয়ে এসেছে। সেই নিয়মে ধীরে ধীরে বিলেতের রাজনীতিতে কিন্তু বদল ঘটছে। 400 পার করে দিয়েছেন স্টারমার, কিন্তু তিনি অনেকটা 2014-এ বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যার মতো খুব একটা বেশি আহামরি শতাংশের হিসেবে ভোট পাননি।
ইনফ্যাক্ট লেবার এবং কনজারভেটিভ দুজনে মিলে ভোট পেয়েছে মাত্র 60%। তার মানে 40% মানুষ এখন ব্রিটেনের এই দুই মূল ধারার রাজনীতি থেকে বেরিয়ে গিয়ে অন্যত্র তাদের আশ্রয় খুঁজছেন, এবং তার প্রতিফলন এবারের পার্লামেন্টেই হচ্ছে। লিবারাল ডেমোক্র্যাটরা 71টা আসন জিতে হাউস অব কমন্সে বসতে চলেছে। একইভাবে রিফর্মস পার্টি, যেটা উগ্র রাইটিস্ট, প্রো ব্রেক্সিট, নাইজেল ফারাজ যার নেতা, ডোনাল্ড ট্রাম্পের আদি অকৃত্রিম বন্ধু, তারা লিবারাল ডেমোক্র্যাটদের চাইতে প্রাপ্ত ভোট তাদের বেশি, অথচ আসন সংখ্যা তারা অত্যন্ত কম পেয়েছে। 8 বার চেষ্টা করার পরে অবশেষে এবার ফারাজ নিজে নির্বাচনে জয়ী হয়েছে। আমরা তো রাহুল সিনহাকে দেখে বলি হেরো রাহুল, কিন্তু এই ফারাজ তিনি 8 বার পরপর হেরেছেন, তাও জমি ছাড়েননি, এবং জিতেই তিনি বলেছেন যে আমাদের এই ব্রিটিশ সিস্টেম অফ ইলেকশন ইজ ফল্টি। কেন ফল্টি? না, আমরা লিবারাল ডেমোক্র্যাটদের চাইতে বেশি ভোট পেয়ে তাদের তুলনায় হাতে গোনা মাত্র কয়েকটা আসন পেলাম। এটা কোনো সুবিচার হলো নাকি? দেখুন, এই বিতর্ক ফার্স্ট পাস দ্য পোল সিস্টেমে মাঝে মাঝেই ওঠে, আমাদের দেশেও উঠেছে, সেখানে উঠছে। 3, ক্ষমতাতে এসেই তিনি এমন একটা সিদ্ধান্ত ঘোষণা করেছেন স্টারমার, যার গুরুত্ব ঐতিহাসিক। সেটা হচ্ছে ইউকের ইতিহাসে এই প্রথম একজন মহিলা, তার নাম র্যাচেল রিভস, প্রথম মহিলা চ্যান্সেলর হচ্ছেন, আর ডেপুটি প্রাইম মিনিস্টার হচ্ছেন আরেক মহিলা, অ্যাঞ্জেলা রেনার। ঠিক আমেরিকার গণতন্ত্রে যেমন আজ পর্যন্ত কোনো মহিলার ভাগ্যে প্রেসিডেন্টের শিকে ছেড়েনি, তেমনি ইংল্যান্ডে প্রধানমন্ত্রী অনেক মহিলা হয়েছেন। মার্গারেট থ্যাচার হয়েছেন, সর্বশেষ লিজ ট্রাস হয়েছেন, অনেক হয়েছেন, কিন্তু ফিমেল চ্যান্সেলর এর আগে কখনো গ্রেট ব্রিটেন দেখেনি। সেদিক থেকে এটা তার একটা সাহসী, ইনক্লুসিভ অ্যাটিচিউড প্রথম দিনই স্টারমার তার পরিচয় দিলেন। 3 নম্বর ব্যাপার, এবারের ভোটে গাজা, প্যালেস্টাইন খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছে, এবং বিলেতের যেসব নির্বাচনী কেন্দ্রগুলিতে মুসলিমদের কনসেন্ট্রেশন সাইজেবল, অলমোস্ট 1/3, সেখানে কিন্তু লেবাররা সুবিধে করতে পারেনি। সেখানে নির্দল প্রার্থীরা জিতে গিয়েছে শুধু গাজার যুদ্ধবিরোধী অবস্থানকে অবলম্বন করে। অতএব স্টারমারের কাছে এই নিয়ে একটা ভবিষ্যতে প্রশ্নচিহ্ন তৈরি হবে। এখনো পর্যন্ত ধরি মাছ নাচুই পানি জাতীয় একটা মনোভাব নিয়ে লেবার চলেছে, কিন্তু যতদিন তারা বিরোধী আসনে ছিল ততদিন সেটা বহির্বিশ্ব গায়ে মাখেনি। কিন্তু এবার গাজাকে নিয়ে ওই আমেরিকার মতো ভ্যাসিলিয়েশন যদি লেবাররাও দেখায়, তাহলে কিন্তু ওখানে বসবাসকারী মুসলিমদের মধ্যে
তাদের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকবে। পরিশেষে যে জিনিসটা আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট টেক অ্যাওয়ে, সেটা হচ্ছে যে আপনাদের শুরুতেই বলেছিলাম যে ব্যক্তি যে অনেক সময় দল বা তার অন্যান্য সব কিছুর চাইতে বড় হয়ে ওঠে, সেটা খুব যে আমাদের ভারতীয় ফেনোমেনা মাত্র তা নয়। যেটা ফাইনাল কথা সেটা হচ্ছে এই যে জয় পেয়েছেন ঠিকই, 400-র উপরে আসন পেয়েছেন ঠিকই, কিন্তু এই রিফর্মস পার্টি দেখা যাচ্ছে অনেক আসনে কনজারভেটিভদের বাড়াভাতে ছাই দিয়ে দিয়েছে। তার সুযোগে আমাদের দেশেও এটা বাকছাড় ঘটে, তাই সেই সুযোগে লেবার পার্টি সেই সব কেন্দ্রে জিতে গেছে। অর্থাৎ এই আসনগুলির মধ্যে এক্স্যাক্টলি কটা আসন বলতে পারবো না, কিন্তু অনেকগুলি আসন আছে যেগুলি এইভাবে পড়ে পাওয়া 14 আনার মতো করে পাওয়া। আর তাদের প্রাপ্ত ভোটের যে শতাংশের হিসেব, সেটা কিন্তু is not commensurate with the numbers of seats they have won. এইটা লেবারকে আগামী দিনে অবশ্যই চিন্তায় রাখবে। ফাইনালি সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ব্রিটেনের অর্থনীতিতে মন্দা, ব্রেক্সিটের পরে ইউকের নানা বিষয়ে ক্রমবর্ধমান সমস্যা, ইমিগ্রেন্টদের নিয়ে সমস্যা, ট্যাক্সেশন নিয়ে সমস্যা, কোভিড পরবর্তী পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিকীকরণ নিয়ে সমস্যা, ইউক্রেনের যুদ্ধ একটা সমস্যা, এবং কনজারভেটিভ পার্টি ক্ষমতা থাকাকালীন যেসব কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল তার একটা অভিঘাত তো লেবারদেরও উপর এসে পড়বে। সুতরাং 14 বছরের পুরনো একটা ভিন্টেজ জং ধরে যাওয়া কনজারভেটিভদের হারানোটা যতটা সহজ, আজকের পৃথিবীতে সুষ্ঠুভাবে ইউকের সমস্ত নাগরিককে এক জায়গায় এনে ঐকমত্যের ভিত্তিতে দেশকে পরিচালনা করা তত সোজা নয়। পরিশেষে একটা পাদটিকার মতো করে বলি, এই যে ফলাফল তার একটা খুব ইম্পর্টেন্ট সাবটেক্সট হলো স্কটল্যান্ডে এবার লেবাররা দখল করে নিয়েছে। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল, কেননা স্কটিশ ন্যাশনাল পার্টি তাদের ইন্ডিপেন্ডেন্সের দাবি সামনে রেখে বিগত বেশ কয়েকটি নির্বাচনে একচেটিয়া জিতেছিল। বোঝা যাচ্ছে স্কটল্যান্ডের মানুষও এবার বুঝতে পারছেন যে ইন্ডিপেন্ডেন্সের গল্পটা ওই কাশ্মীরের ইন্ডিপেন্ডেন্সের মতোই সুদূর পরাহত। অতএব ইন্ডিপেন্ডেন্সের স্বপ্ন দেখিয়ে যারা আমাদের ধোঁকা দিয়ে গেছে, এবার তাদের সবক শেখানোর পালা। ফলে হাউস অফ কমন্স লন্ডনে যেমন বসবে, তেমনি গ্লাসগো, এডিনবরা আগামী 5 বছরের জন্য দখলে চলে যাবে লেবার পার্টি। এটাও একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য।
ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।